নমস্কার, সুপ্রভাত। সানডেজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। কবিতা পবিত্র লিপি, অপবিত্র হাতে তাকে স্পর্শ করো না। কবির কথা। কবিরা কবিতার জন্ম দেন, আর আবৃত্তিকার বাচিক শিল্পী তাকে লালন করেন, জনপ্রিয় করে তোলেন। তাই কবিতা, কবি এবং আবৃত্তিকার কিংবা বাচিক শিল্পী এর মধ্যে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আমাদের মধ্যে আছে আজকে এমন দুজন যারা কবিতা লেখেন এবং কবিতা চর্চা করেন। চলুন একটু পরিচিত হই। আমার একেবারেই পাশে যিনি রয়েছেন, মানসী দাস, ডক্টর মানসী দাস। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত সবাইকে। এরপরে আছে পূর্বিতা গুপ্ত, ডক্টর পূর্বিতা গুপ্ত। সুপ্রভাত। সুপ্রভাত দিদি। আছেন অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত। আজকের সকালটাও সেই মেঘলা মেঘলা, তাই না? তাই কি নীলের ছোঁয়া দুজনের মধ্যে ভেবেই কিছুটা যে একটু আকাশটাও মেঘলা। আসলে প্রকৃতি আমাদের মধ্যে কেমন একটা পরিবর্তন নিয়ে আসে, তাই না? প্রকৃতির সঙ্গে সঙ্গে আমাদের ড্রেস, পোশাক, খাওয়া সবকিছুর মধ্যে একটা পরিবর্তন চলে আসে। বর্ষায় নীল পড়তে খুব ভালো লাগে সবার, কারণ বর্ষার সঙ্গে এই নীলের একটা বিশেষ সম্পর্ক আছে, তাই না? কবিতায় যাব, পূর্বিতার কাছে যাব না ম্যাডামের কাছে যাব, কার কাছে যাব? পূর্বিতাই শুরু করুক তাহলে। ছোট ছোট দিয়ে শুরু হোক। হ্যাঁ, পূর্বিতা কি শোনাবে এবার? শুরু আমরা যে কোনো একজন করতেই পারি, কিন্তু আসলে কথা হচ্ছিল যে এত পুরো ভিজে এসেছি, বৃষ্টি স্নাত হয়ে এসেছি, তো ম্যাডাম বলছিল যে তোমার বর্ষা কবিতাই হোক আজকের আমাদের অনুষ্ঠানের যাত্রায়। ঠিক একেবারে ছোট্ট আমার নিজের লেখায়। বর্ষা। কাজল কালো চোখের আলো, রাত বিরেতে দেখতে ভালো। কাজল কালো চোখের আলো, রাত বিরেতে দেখতে ভালো। বর্ষা নামের ওই মেয়েটিকে আমি বলি রূপ চঞ্চলা। সে রিমঝিম স্নিগ্ধ হাওয়া বদল, উথাল পাথাল ঝড় সাগর, মেঘের সাথে নিয়ত একাত্মতা, বর্ষণ মুখরতা এনে দেয়। ভালোবাসার জল থই থই পরবে, মিলনের ডাক আসে। এভাবেই মেঘ কখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে জানে না নিজেরাই। এভাবেই মেঘ কখন বৃষ্টি হয়ে ঝরে পড়ে জানে না নিজেরাই। সুন্দর মিষ্টি একটা কবিতা, মেঘের সঙ্গে একাত্মতা। পূর্বিতা এসেই বলছিল যে বৃষ্টি স্নাত হয়ে এসেছি, আজকে বৃষ্টির সঙ্গে একাত্মতা হয়ে গেল তো একেবারে সকাল সকাল মেঘ বৃষ্টি। হ্যাঁ, কিন্তু এটা একটা মজা আছে বলো। বৃষ্টি ভেজাতেও আমরা খুব বড় হয়ে গেছি, কিন্তু ছোটদের বারণ করে বৃষ্টি ভিজো না, কিন্তু চান্স পেলে কিন্তু আমরাও ছাড়ি না। খুব ভালো লাগে। ঠিক আগের মতো এখনো মনে হয় যে একটু বৃষ্টিতে ভিজি, দেখলেই ঝিরঝিরি বৃষ্টি দেখলেই মনে হয় যে ভিজি। না, এটা রিসেন্ট হয়েও গেল। সেদিন হাটে আমরা বেশ ইচ্ছে করেই ভিজলাম আর কি। আর হাটে গেলেই তো আমরা ছোট হয়ে যাই সবাই, তাই না? আর বর্ষাটা আসলে এরকমই, আমার কাছে বারবার যে তার রূপ বদল, তার বিভিন্ন রূপে ধরা দেয়। আমার মনে হয় প্রকৃতি সাজে আর কি, আমরা যেমন এক এক সময় এক এক রকম সাজি, প্রকৃতিও সেজে ওঠে। প্রকৃতির থেকেই আমরা মনে হয় সাজটা শিখেছি। ঠিক, একেবারে ঠিক। সবকিছু বদলের সাথে সাথে আমরা নিজেদেরকেও একটু একটু সাজিয়ে নিই। প্রকৃতি আমাদেরও চায় যে তোমরা সাজো আমার মতো। আসলে তো সবটাই প্রকৃতির কাছ থেকে শেখা। আর এই যে বললেন, আসলে ওইভাবে ভাবিনি কিন্তু কখনো যে আসলে তোমরা প্রকৃতির কাছ থেকেই, সাজটাও প্রকৃতির কাছ থেকে শেখা, তাই না? তার কাছ থেকেই সবকিছু ধার নেওয়া আমাদের, আমরাও প্রকৃতিরই। হ্যাঁ হ্যাঁ। মানুষদের কাছে যাব, কি শোনাবেন? আমিও তাহলে একটা নিজেরই লেখা বর্ষা নিয়েই বলি, যেহেতু বর্ষায় সকাল, তো নিজেরই লেখা একটা ছোট্ট কবিতা। কৃষ্ণ কোমল মেঘ। তীব্র দাবদাহে জ্বলতে থাকা গনগনে বৈশাখী আকাশটাকে একটু শীতল শান্ত করতে টুকরো টুকরো কিছু কৃষ্ণ কোমল গাঢ় কমলা রঙের মেঘ যখন ঈশান কোণ থেকে ভেসে আসতে থাকে, তখন গাব গাছের ডালে বাঁধা দোলনায় দুরন্ত বেগে দুলতে দুলতে ইচ্ছে করে মেঘের অন্তরের জলকে ছুতে। বন্দিত্বের খাঁচার দুয়ার খুলে দিয়ে
ইচ্ছে করে এক ঝাঁক ধূসর পায়রা উড়িয়ে দিতে খোলা আকাশের মেঘের বুকে। ওদের ডানার নিচের নরম পালকগুলো ভেসে ভেসে উড়ে যাক আসন্ন বৃষ্টিকে স্বাগত জানাতে। এতদিন যে গান থেমেছিল তার কথাগুলো বৃষ্টির সাথে ঝরে পড়ুক রৌদ্রতপ্ত মাটির আঙিনাতে। একসাথে সব সুর, তাল, লয় মিশে যাক বৃষ্টিমুখর ছন্দের কবিতায়। দহনের সব দাগ ফিকে হয়ে যাক ভেঙে আসা মেঘের সমর্পণের ভাষায়। বাহ, ভেঙে আসা মেঘের সমর্পণ, কি ভালো কথা। সত্যি একের পর এক আমরা শুনছিলাম স্বরচিত কবিতা। আর কবি মনে তো এই প্রকৃতির একটা প্রভাব পড়ে। এর মধ্যেই লেখা হয়েছে বোধহয় দুটো কবিতাই। এটা বর্ষা এলো বলে আমার এবছরের বর্ষার ছোট্ট, এটা আমারও এবছরেরই লেখা, কিছুদিন আগের লেখা। প্রথম যখন বর্ষাটা শুরু হলো তখন সেটাই বলছিলাম যে কবিদের মধ্যে একটু তাড়াতাড়ি প্রভাবটা পড়ে এবং সৃষ্টি শুরু হয়ে যায়। আসলে সেই প্রভাবটা তুমি খুব ভালো বলেছো, শুরুও করেছো এত সুন্দর করে সুমনাদি। এবং আজকে আমি বলতে চাই ভ্যানগার্ডের পর্দায় সুমনাদির আজকে জন্মদিন। শুভ জন্মদিন দিদিকে, শুভ জন্মদিন জানাচ্ছি। এত সুন্দর করে সকাল সাজায় প্রতি বুধবার বাচিক এবং কবিদের নিয়ে। তো আসলে আমাদের কবিদের কথা তুমি বলছিলে যে কেমন করে যে একটা ভেতরে হৃদয়ে দোলা দেয়, নাড়া দেয়, সেটা আসলে লিখতে পারলেই মনে হয় তখন সেই শান্তিটা আসে। প্রকাশ মানে প্রকাশটা লিখতে বসলে আসলে কোথা থেকে যেন শব্দগুলো চলে আসে। এটা মানে অনবরত হয়ে যায়। সবার আসে না, আমাদের আসবে না, আমাদের আসবে। আমাদের আমরা পড়তে ভালোবাসি, তোমরা লিখবে, আমরা পড়বো। না, অবশ্যই পড়ার লোক তো থাকতেই হবে, এবং আমরাও পড়তে ভালোবাসি। আমরা শুনতে চাইবো সুমনাদির কাছে। এ বাবারে, পূর্বিতা কি শোনাবে এবার? হ্যাঁ, আমি একটু আমাদের প্রাণের ঠাকুরকে উচ্চারণ করতে চাই। হ্যাঁ। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমারও ছন্দ, চরণ পদ্মে চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। ভীষণ ভালো একটা কবিতা, ভীষণ ভালো একটা কবিতা। এটা বারবার পড়তে ভালো লাগে। এই কবিতাটা সত্যিই পড়তে ভালো লাগে। আমরা বিভিন্ন আমার ওই লাইনটা সবচেয়ে বেশি ভালো লাগে, চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো। অসাধারণ সব কবিতা, ছোট কবিতা হলো এর মধ্যে যে কি অসাধারণ জিনিস আছে, মনটা শান্ত করে দেয়। মানে কেমন একটা উদ্বেলিত হয়ে যায়। আমার কি মনে হয় জানো তো, দেখো মানে বলতে সবার সাথে যুক্ত হও, যত মনের আমাদের মানে বাঁধন আছে সব খুলে দাও, সেটাই তো আসল। ওই ভাবনাটাই খুব নাড়া দেয়। আমি মানুষীদের কাছে যাব, কিন্তু এর আগে কবিতা তো শুনবো। আমার না মানুষীদিকে পেলেই জিজ্ঞেস করতে ইচ্ছে করে, যেহেতু বোলপুরের, তাই খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে আর কি শান্তিনিকেতনের কথা, সেখানের সেই দোল উৎসব বা কবির জন্মদিনটা কিভাবে পালিত হয়, ওই বিষয়গুলি খুব জানতে ইচ্ছে করে। ওখানে অ্যাকচুয়ালি মানে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ভাবে ওখানে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান। কবির জন্মদিন অ্যাকচুয়ালি আমাদের ওখানে 25শে বৈশাখটা, আমরা যখন পড়াশোনা করতাম তখন 25শে বৈশাখটা ছুটি থাকতো। আচ্ছা, 8ই মে এরকম সামার ভ্যাকেশন থাকতো আমাদের, এরকম ছুটি থাকতো বেশিরভাগ। তো আবার এমনিতে যেটা হতো, আমাদের যে আশ্রম আছে, আশ্রমে আমাদের উপাসনা হতো ওখানে। আর পয়লা বৈশাখ, আমরা যে পয়লা বৈশাখটা কিন্তু আমাদের উদযাপন করা হতো, সেটাও আমাদের আশ্রমে কাচ মন্দিরে, যেখানে আমাদের উপনিষদ পাঠ, গান, কবিগুরুর লেখা গান, ওখানে আমাদের উপাসনা সঙ্গীত যেগুলো, সেগুলো করে আমাদের উদযাপন করা হতো, অনুষ্ঠিত। ওখানে তো হয় আমাদের যেটাই হয় গানের মাধ্যমে, কবিতা, গান আর উপনিষদ পাঠের উচ্চারণ, মানে কবির কবিতা গানই তাকে পুজো করা আর কি। গান, কবিতা, নাচ,
উনার সৃষ্টি, ওনার সৃষ্টিকেই দিয়েই ওনাকে পূজা করা হয়। তো ওইভাবেই আমাদের হতো পুরো সকাল থেকে। ভোরবেলা আমাদের বৈতালিক হতো, বৈতালিকে আমরা হাঁটতাম, গান করতাম। আবার রাত্রেবেলাও আমাদের মানে যেটা হয় রাত্রি 9টা 9:30 এটা আমাদের খাওয়ার পরে ওই বাচ্চারা, পাঠভবনের বাচ্চা আরো ছোট যারা আছে ওদেরকে নিয়ে, একদম বড় যারা আছেন, আমরা হস্টেলে থাকতাম যেহেতু, তো হস্টেল থেকে আমরা সবাই যে যার মতো, আমাদের ওখানে একটা আছেন, আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তুমি এমন কেন থাকো, মানে ভীষণ মানে ক্যাজুয়াল এরকম, মানে তোমাকে দেখে মনেই হয় না যে তুমি হস্টেল থেকে পড়েছো, বা এরকম একটা হয় না যে ড্যাশিং ফুশিং, যে হস্টেলে যারা থাকবে একটু ডানপিটে টাইপের হবে, মানে একটু অন্যরকম হবে সেরকম। তো আমাকে দেখে আমি বরাবরই একটু শান্ত প্রকৃতির, তবে আমার মেয়ে বলে যে তুমি এমনি শান্ত হলেও হয়তো মনে মনে ভীষণ কিন্তু চঞ্চল। আমার বক্তব্য মেয়ে চঞ্চল, তোমার চোখ দেখেই বোঝা যায় তুমি। ওরে বাবা, আমি বললাম যে হ্যাঁ, সবার মধ্যেই সেই চঞ্চলতা তো থাকবেই, একটা বাচ্চা যে জিনিসটা সেটা সবাই থাকে। তো আমি যেটা বলছিলাম যে আমাদের শান্তিনিকেতনে যেটা হয়, ওটা শান্তিনিকেতন থাকে আরো বেশি হয়েছে। আমরা যেমন খালি পায়ে বেরিয়ে যেতে পারি, চটি ছিঁড়ে গেল কোনো ব্যাপার না, এই জিনিস ছিঁড়ে গেল ফেলে দিলাম, খালি পায়ে চলে গেলাম। সাইকেলও মানে খালি পায়ে চালাচ্ছি, যেমন ড্রেস আছে তেমন ড্রেসেই আমরা বেরিয়ে যেতে পারি আর কি, যে এরকম যে না আমাকে বেরোতে হবে, গ্রহণ করা আর কি। ওখানে আমাদের যারা অধ্যাপক অধ্যাপিকা যারাই আছেন যে কোনো লেভেলের সবাই কিন্তু মানে আপনি দেখে বুঝবেন না যে উনি এত বড় অধ্যাপক, তো ওনাকে দেখে বুঝবেন না উনিও সাইকেলে যাচ্ছেন, আমি সাধারণ পোশাকে যাচ্ছেন। এই কথাটাই মানে বলার ছিল যে আমি কিছুদিন আগে যখন গেলাম তখন দেখলাম একজন বড় মাপের শিল্পী, যাকে মানে প্রচুর আনতে গেলে খরচ হয় বা টাকা দিয়ে আনতে হয়, তিনি একটা ছোট্ট চায়ের দোকানে বসে চা খাচ্ছেন, এবং আমি গেলাম, ওখানে পরিচয় হলো, বলছেন আজকে এবার তোমাকে গান শোনাতে পারলাম না, নেক্সট শোনাবো। আমি ভাবছি ওনাকে তো মানে ভীষণ ভাবে নেওয়াটাই খুব মানে উনি এভাবে বলছেন, খুব সাধারণ একটা ছোট্ট চায়ের দোকানে বসে বসে চা খাচ্ছি। আমরা এভাবেই পেয়েছি উনাদেরকে, উনাদের বাড়ি গিয়েও আমরা মাটিতে বসে, ওনারাও মাটিতে বসে, আমরা যেমন আপনি বললেন দোলে, আমরা প্রত্যেক অধ্যাপকের বাড়িতে যেতাম, সবার বাড়িতে গিয়ে আমরা কিন্তু মাটিতে বসে ওই কলকর্তাল যা ছিল সাথে থাকে আমাদের, ওগুলো নিয়ে গান করতাম, নাচ করতাম, মানে একদম মাটির সাথে। ওই জিনিসটাই আমার মধ্যে এখনো জানি মনে হয় রয়ে গেছে এখানে এসেও, এতদিন আমি ত্রিপুরা এসেছি, আমার কাছে এই জন্য ত্রিপুরা কেউ কেন জানি নিজের মনে হয় যে কিছুটা ওই প্রকৃতির ব্যাপারটাও হয়তো থেকে গেছে, যার কারণে অনেক মিল পাই। আমি এখানেও এরকমই থাকতে পছন্দ করি আর কি। তো ওই বৈতালিকেও বলছিলাম, আমরা যেমন পোশাকে থাকতাম, হোস্টেল থেকে বেরিয়ে যেতাম, তো রাত্রে বৈতালিক সেরে হ্যাঁ সকালবেলা আমরা শাড়ি টাড়ি পরে, মাথায় আমাদের একটাই সাজ, যেটা মাথায় ফুল দেওয়া আর লিপস্টিক, একটুখানি কাজল লিপস্টিক আর ফুলেরই গয়না পরা, এইটাই আমাদের সাজ, মানে দর্শনটাকে ধারণ করে। একদম একদম ওই যে বললাম প্রকৃতি থেকেই নেওয়া, প্রকৃতির কাছ থেকে নিয়েই আমরা সাজতাম আর কি। তো ওই দিয়ে আমাদের গান উপাসনা হতো। 25শে বৈশাখেও ছোট্ট করে যারা থাকা হতো আশ্রমে, এখন যেমন হয় এখন হয়, আর পয়লা বৈশাখ যে কোনো ইয়েতেই, বর্ষায় বর্ষা মঙ্গল হবে, এই তো আসছে, বৃক্ষরোপণ হয়ে গেল, তো এই ধরনের অনুষ্ঠান তো চলতেই থাকে। বর্ষাটা আমাদের একটা সুন্দর একটা অনুভূতি হতো শান্তিনিকেতনে, প্রকৃতি চারিদিক সবুজ, বৃষ্টি হচ্ছে, আমরা প্রায়ই বেরিয়ে যেতাম বৃষ্টির মধ্যে, সাইকেলেও হেঁটেও বেরিয়ে যেতাম, মানে খুব সুন্দর একটা পরিবেশ থাকতো, মানে মনেই হতো না যে বৃষ্টিতে ভিজছি বা এরকম শরীর খারাপ করবে, এভাবে এসব। দেখুন মানে শান্তিনিকেতনের কথা বলে আবেগে ভাসিয়ে দিলাম একেবারে, না আমরাও ভাসলাম সঙ্গে। আসলে এটাই আসল, এই যে অনুভূতিটা প্রত্যেকটা মানে জায়গাতেই যাদের হবে ওইটা মানে কথা বলার উদ্দেশ্য এটাই। ওই সময় ওই মানে কিছুটা সময়ের জন্য যেন ওখানে চলে গেলাম আর কি। কবিতা শুনবো এবার। এতক্ষণ যেহেতু কবিগুরুকে নিয়েই কথা হলো, তো উনারই লেখা একটু মানে বর্ষায় নয়, বর্ষা নিয়ে নয়, একটু অন্যরকম। তো ওনার লেখা খুব সুন্দর একটা কবিতা, আমার বেশ ভালো লাগে, আগমন কবিতা। তখন রাত্রি আধার হলো,
সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেম সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলস ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেম মেঘের গর্জনী। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গর্জনী। তখনও রাত আধার আছে, বেজে উঠল ভেরি। কে ফুকারে জাগো সবাই আর করো না দেরি। বক্ষ পড়ে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মালা, কোথায় আয়োজন। রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, হায় রে কোথায় সভা, কোথায় সজ্জা। দু একজনে কহে কানে বৃথায় ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝলক ঝলে। ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের রাতে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। যদিও এতটা সুন্দর করে করতে পারলাম না, মানে এত মানে আবেগের এত সুন্দর একটা কবিতা। ঠিক ঠিক। রবি ঠাকুরের সমস্ত কবিতাই আর কি মানে যা পড়ি তাই ভালো লাগে মনে হয়, যখন পড়ি তখনই ভালো লাগে। এই যে কবিতা লেখা শুরু করলেন, পড়ার পাশাপাশি লেখাটা, এটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল বা কেন, মানে হঠাৎ করে ইচ্ছে হলো? না, হঠাৎ করে এটা ইচ্ছা হয়নি, এটা অনেক আগে থেকেই লেখা শুরু। ছোট থেকেই একটু একটু লিখি, তারপরে মাঝখানে একটু পড়াশোনার চাপে হোক যাই হোক একটু অন্যদিকে চলে যাওয়া। তারপরে আবার শান্তিনিকেতনে আসার পরে প্রকৃতির মধ্যে থাকতে থাকতে যেটা হয়, যে বলছিলাম আমরা প্রথম থেকেই তো প্রকৃতির মধ্যেই আমরা যেহেতু থেকেছি, আশ্রমেই থেকেছি, তো ওখানেই থাকতে থাকতে কেন জানি সবকিছু দেখেই মনে হতো যে কিছু বলছে, মানে গাছও কিছু বলছে, এ যেন প্রকৃতিরই কথা। হ্যাঁ, সেই কথাগুলোই মনে হতো কানে বাজছে বা আমার মনের মধ্যেও হচ্ছে। তো যখনই একটু মন খারাপ হতো বা একলা অনুভব হতো লিখতাম। তো সেই থেকেই আবার শুরু, এই চলছে। সত্যি আসলে প্রকৃতি আমাদের, ওই পূর্বিতা বলছিল প্রকৃতি আমাদের মানে সাজতে শেখায়, প্রকৃতি আমাদের লিখতে শেখায়, আরো কত যে কিছু শেখায়, আমরা হয়তো সেটা অনুধাবন করি না। পরে যখন ভাবি যে আসলে তো সবটা প্রকৃতির কাছ থেকেই পাওয়া, তাই না? পূর্বিতা কি শোনাবে এবার? পূর্বিতারও তো লেখালেখির চর্চা সেই ছোটবেলা থেকে। হ্যাঁ, অনেক ছোট থেকেই। তারপর ধীরে ধীরে অনেকটা মিলেছে মানসী ম্যাডামের সাথে। আমারও একটা সময়ে কিছুটা চাপা, মানে লেখালেখির কাজে অনেকটা আসতে পারিনি, তো নিজের ব্যক্তিগত কিছু পড়াশোনার কাজে। তারপর যখন সময় পেয়েছি, মানে এখন তো মনে হয় যে মানে কত কিছু করার বাকি, মানে পুরো মনে হয় ঢেলে সাজাই। হ্যাঁ, যেমন আজ সমাজকে দিই বা প্রকৃতিকে দিই, প্রকৃতি আমাদেরকে এত কিছু দিচ্ছে, যদি তার কিঞ্চিত আমরা লিখে কারোর কাজে আসতে পারে, সেটা কাজে লাগাতে পারি, তবেই মনে হয় সার্থকতা। ঠিক, তো ওই ভাবনা থেকেই চর্চা চলছে। আচ্ছা, এবারে আমি যাচ্ছি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কবিতা, অত্যন্ত প্রাসঙ্গিক, কালো বস্তির পাঁচালী। সেটা খুব ইচ্ছে করছে শোনাই।
কালো রাত কাটে না কাটে না, এত ডাকি রোদ্দুর এই পথে হাঁটে না, ঘরে না মাঠে না। সূর্যি ঠাকুর গো, আমাদের খোকা খুকু তোমারও কি পর্গ? মাগো এত ডাকি খিদের দেবতাটাকে, বেশি নয় যেন দুবেলা দুমুঠো নুন মাখা ভাত রাখে। তুই আর আমি দুঃখ ভুলবো পেটের জ্বালা, খিদের দেবতা সে কি একেবারে কালা? বাছারে আমরা অচ্ছুত, তাই যেভাবে যতই ডাকো কোনো দেবতাই বস্তিতে আসে না কো। আয় রোদ্দুর আয়, আয় আমাদের ন্যাংটা খুকুর নোংরা বিছানায়, আয় রোদ্দুর বস্তিতে আধমরা ওই খুকুর ঠোঁটে একটু চুমুর স্বস্তি দে। আয় লক্ষ্মী আয় রে সোনা, এইটুকুতেই জাত যাবে না। আয় রোদ্দুর আয়, দারুণ শীতে খুকু মোদের ঠান্ডা হয়ে যায়। আয় রে শীত মারিয়ে ভয়ের জুজু ডাইনি বুড়ির চুল ধরে দে তাড়িয়ে। আয় লক্ষ্মী আয় রে সোনা, রাত গেলে কি ভোর হবে না? শূন্য উঠান শূন্য মাচা, শূন্য ভাড়ার ঘর, এমনি দিনে বাছারে তোর এ কোন কঠিন জ্বর। এর ছাঁটা ওর লাথি খেয়ে বেড়েছিস তুই ছেলে, বাঁচবি কি তুই এই জ্বরেও উপসে দিন গেলে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর, আমি কি তোর মা? চোখের জলে ঘর ভেসে যায়, জ্বর তাপ তো কমে না। ক্ষুধার আগুনে দাও দাও দাও, কান্না ভেজা ঘরে। মায়ের কোলে দুধের শিশু, দুধ ছাড়া আজ মরে। বাইরে বাতাস আছড়ে পড়ে, আমি কি তোর মা? ঝাঁটা সইলাম লাথি সইলাম, কি জন্যে সোনা? ঝাঁটা সইলাম লাথি সইলাম, কি জন্যে সোনা? বাহ, পূর্বিতা মানে দাদাও এত আরেকটা দিকও দেখিয়ে দিল। মানে এই যে আমরা বৃষ্টিতে বলছিলাম যে বৃষ্টি আমাদের একটা আনন্দের বিষয়, আবার কারো কারোর জন্য তো বিষাদ ভয়ঙ্করের। এবং দাদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে মিলিয়ে দেওয়ার জন্য। দাদা আমাদের পাশে থাকেন প্রতি সকালে, এটা আমাদের মানে বিশেষ প্রাপ্তি। ঠিক, আমরা শুনবো আরো কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমট সকালে। আমাদের সঙ্গে আছেন ডক্টর পূর্বিতা গুপ্ত এবং ডক্টর মানসী দাস। আমরা শুনবো আরো কবিতা। মানসীদের কাছে যাচ্ছি। আমি আবার একটু আমার নিজের লেখায় ফিরে আসছি। একদম। নিখোঁজ বাতিঘর। আজকাল যখন তখন অসময়ে মনের দুয়ারে কষ্টরা এসে কড়া নেড়ে দিয়ে যায় আমায় হঠাৎ নিমন্ত্রণ। আমার একলা মনের মেঘলা আকাশ, বুকের মধ্যে ধূসর সুরে একতারাটির একলা তারে গান গেয়ে যায় বিষণ্ণতায়। সেই সুরেতে সুর মিলিয়ে কষ্ট এসে বলে আমায় উড়িয়ে দিতে জমিয়ে রাখা সকল দীর্ঘশ্বাস। ঈশানকণের মেঘের খামে উড়িয়ে দেয়া শ্বাসের হাওয়ায় বৃষ্টি নামে অঝোর ধারায়। সেই জলেতে ভিজতে থাকা কষ্ট এসে বলে আমায় আকাশ থেকে ডাক এসেছে তোমার নামে। বৃষ্টি ধোয়া আকাশ ভরা হাজার তারার ক্লান্তিবিহীন আলোর মিছিলে সব বাধা বন্ধন পিছনে ফেলে অনন্তকাল ছায়াপথ ধরে কষ্ট এসে বলে আমায় খুঁজে নিতে তোমার আমার আত্মজ কবিতার নিখোঁজ বাতিঘর। বাহ, কি ভালো কবিতা, তাই না? পূর্বিতা কি শোনাবে? স্বরচিত না? আমার একটু বর্ষায় থাকতে ইচ্ছে করছে। একদম ভিজে এসেছে তো তাই। আর এই সময়টা মানে মনে হয় এই তো চলে যাবে বর্ষা, আর কয়দিন ধরে রাখি।
যতটা সম্ভব। কবিতার মধ্যে একটু একটু করে বর্ষা আছে। হ্যাঁ, আজকের কবিতাগুলো কিন্তু এমনই চলছে, মেঘ বর্ষা বৃষ্টি থেকেই যাচ্ছে আর কি। সেই বিখ্যাত কবিতা বর্ষার দিনে অল্প করে করছি। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ স্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর, এমনও দিনে তারে বলা যায়। দিনের আলো নিবে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে। মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঢং ঢং। ও পারেতে বৃষ্টি এলো, ঝাপসা গাছপালা, এই পারেতে মেঘের মাথায় 100 মানিক জ্বালা। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বাহ, ভীষণ ভালো। আবারও একবার বৃষ্টি স্নাত হলাম মনে হচ্ছিল সেই শেষের কবিতাটিতে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। ছোট্টবেলায় এই মানে এই ছড়াগুলো, মানে বৃষ্টি এলেই বৃষ্টি ভিজে ভিজে এই ছড়াগুলো বলা একটা আনন্দই ছিল আলাদা, তাই না? ঠিকই। আমরা এখন মাঝে মনে হয় সৃষ্টি এবং তাকে অনুভব করা, উপভোগ করার আনন্দটাই আলাদা, এবং সেটা চিরন্তন। এবং তাতে থাকলেই না ওই যে মন ভালো, মন ভালো থাকে, একটা জায়গায় থাকা যায়, মনে হয় মনের একটা কোথাও একটা মনের সাথে তার সংযোগ হচ্ছে, যোগাযোগ হচ্ছে। আমরা তো আজকাল প্রায় না বিভিন্ন ভাবে মন খারাপের একটা ব্যায়াম হয়ে গেছে না আমাদের, কোনো না কোনো ভাবে। অলকেদা হাসছে না, সত্যি কথা, একেবারে সত্যি কথা, কোনো না কোনো ভাবে মন খারাপ হয়ে যায় আমাদের। এই বৃষ্টির মধ্যেও ওই যে আনন্দ খুঁজে পাওয়া যায়, যখন বাচ্চারা, আমরাও ছোটবেলা করতাম ওই কাগজের নৌকা, বৃষ্টির পরে আমি এখনো করি, আমি এখনো যদি না করতে পারি খুব কষ্ট হয়, আসলে ভালো লাগে না। বাড়ির পাশে যে জল চলে যায় তার মধ্যে দিতে, এই নিয়েও প্রচুর কবিতা লেখা যায়, লেখাও আছে নাকি? তাহলে শুনবো। এই যে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, ছোটবেলায় এই যে নৌকো বানিয়ে ভাসিয়ে দেওয়া, তখন ওই গানটার সঙ্গে দেখো কি মানে রবি ঠাকুর কি সুন্দর গান লিখেছিলেন, সেই কেয়া পাতায় নৌকো সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। বরাবর বাচ্চারা করেই যাচ্ছে। তাই জানো তো, মানে আমার না খুব এটা মনে হয় যখন বৃষ্টি হয়, মানে আগে যখন মার কাছে ছিলাম এবং বিয়ের পরে বৃষ্টি, মানে দুটোই কিন্তু দুটো আলাদা একটা আঙ্গিক। হ্যাঁ, তো এই জায়গাগুলো কিন্তু আমাদের নাড়া দেয় যে একটা সবার জীবনেই বৃষ্টি তার শৈশবে, তার কৈশোরে, তার যৌবনে, তার প্রৌঢ়ত্বে, তার বার্ধক্যে, তার মধ্য ভুবনে, আমরা যখন মধ্য বয়সে থাকি, রূপ রং পাল্টায়, এবং সেটা শুধুমাত্র ভালো লাগা, তাকে নিয়ে ধরে থাকা প্রেম ভালোবাসার মধ্যেই নয়। হ্যাঁ, প্রতিটা মানে মুহূর্তে এই বৃষ্টি বড় অন্যভাবে অনুভব করা যায় আর কি। বৃষ্টি বড় আদরের। জানি না মানুষদি এটা করেছে কিনা, আমাদের না ছোটবেলায় ছিল, এটা অলোকেশদা ভালো জানবে, পূর্বিতারও কিছুটা জানা, যখন 2-3 দিন সমানই বৃষ্টি হচ্ছে, দুপুরবেলা স্কুল যাওয়া নেই, তখন একটা সময় না মায়েরা ওই যে কাঁঠাল বিচি ভাজা, বিভিন্ন মুড়ি বানানো, বিভিন্ন কিছু দিয়ে, এগুলি খুব খাওয়া হতো। মা আরেকটা করে দিত, মানে ওই যে ডিম দিয়ে না, আর ডিম মুড়ি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটা ওই আপনার পেঁয়াজ টাইপের ওইটা করতো। ওটা কিন্তু আমার মা, জানি না ওটা আমার মার স্পেশাল কিনা, আমি কারো কাছে খাইনি জিনিসটা। মুড়ি দিয়ে মাখিয়ে ওটা করতো, মানে ভীষণ টেস্টি। মুড়ির আর কি, মুড়িটা দিয়ে করা হতো। আর মানে বৃষ্টির দিনে মুড়ি আমাদের বাঙালিদের একটা বিশেষ খাদ্য হয়ে যায় আর কি। চানাচুর দাও, যা খুশি দাও, ডালের বড়া দাও, যা খুশি দাও, মুচমুচে যে কোনো হ্যাঁ জিনিস দিয়ে খাওয়া। এর মধ্যে আমাদের ত্রিপুরার একটা বিশেষ খাওয়া হলো কাঁঠাল বিচি। কাঁঠাল বিচিকে ভেজে বা বিভিন্ন ভাবে খাওয়া, কাঁঠাল বিচির বড়াও হয়। হ্যাঁ, তো বৃষ্টির দিনের কিছু স্পেশাল ব্যাপার স্যাপার থাকে। আর
ওই যে যখন মানে ওই যে শিলাবৃষ্টি হয়, ওই হ্যাঁ ওগুলিকে কুড়িয়ে নিয়ে অনেক শেপ দেওয়া, এগুলি একটা ব্যাপার ছিল। ওটা কুড়াতেই হবে, প্রকৃতি সেটা আমাদের জন্যই পাঠাচ্ছে আর কি, কিছু আনাতেই একদম ঝগড়া কে কটা মানে পেয়েছে, কুলোতে পেরেছে। এখনকার ছেলেমেয়েরা ওসব ঘরবন্দি থাকে, তো ওইগুলিকে এটাতে মজা পাবে, কিন্তু ওদেরকে করতে দেওয়া হয় না। ঠিক আমরাও দিই না, ঠিক এটাই ব্যাপার সেপার আর কি। এটা খুব দাদা একদম প্রাসঙ্গিক কথা বলেছে। আরেকটা হয় না যে জল জমে থাকে যখন রাস্তায়, ওটার মধ্যে থই করা, মানে এখনো ইচ্ছা করে আমরা ছাতা নিয়ে, কেউ নেই হয়তো আমি ছাতা নিয়ে বেরিয়ে গেলাম রাস্তায়, গিয়ে ওই জল দেখছি ওর মধ্যে, মানে সবাই তাকিয়ে আছে যে এত বড় একটা মেয়ে সে এরকম জলের মধ্যে যাচ্ছে। বৃষ্টির যেমন আনন্দ আছে তেমন মানে তার একটা ভয়ঙ্করতা বা ভয়াবহতাও রয়েছে, তো সেটা কাউকে আঘাত না করুক, আমরা মজাটাই। পূর্বিতা কিন্তু প্রতিবারই এই কথাটা মনে করিয়ে দিচ্ছে আমাদের বৃষ্টিতে যখন আমরা, না অবশ্যই প্রকৃতির তো দুই রকমের রূপ আছে, একটা সৌন্দর্য আছে, তার ভয়াবহতাও আছে। তো ভয়াবহতা আমরা যারা টের পাচ্ছি না, অন্যরা পাচ্ছে, যে ঝড় বৃষ্টি বেশি হলে আমরাও তো অনেক কাজে আটকে যাই, বিশাল বৃষ্টি ঝড় তুফানে অনেক সমস্যা, আমাদেরটা কিন্তু সাময়িক এবং আমরা সেটা থেকে উত্তরণ পেয়ে যায়। কিন্তু তাদের জন্য, যাদের জন্য তুমি বললে এখনো চলছে গোটা রাজ্যে বা বিভিন্ন রাজ্যে চলছে, তারা সহজে ওখান থেকে মুক্তি পায় না। ওদের কাছে বর্ষা মানে একটা ভয়াবহতা। যাই হোক, থাকি আমরা আবার কবিতা নিয়ে। একদম। কি শুনবো এবার? একটু অন্য ধাঁচের, মানে এই যে সবাইকে কাছে কাছে রাখা, একটু সাথে সাথে রাখা। আমাদের যে বললেন আপনি একটু আগে যে আমরা একটু মন খারাপের দিকেই বেশি চলে যাই সব সময়, মানে একাকিত্ব, মানে সবসময় একটা হয়ে যায় না আমাদের, অনেকের আছে দুঃখ বিলাস করাও, বিলাসিতাও হয়ে যায়, বা কেউ একা ফিল করছে তাকে আমরা একাই ছেড়ে দিই। এইটা নিয়ে একটা কবিতা শ্রীজাত লেখা, শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লেখা শাক্য কবিতা, ওটা একটুখানি পড়ে শোনানোর চেষ্টা করছি। আবৃত্তি হয়তো অতটা হবে না, কিন্তু পড়ে শোনানোর চেষ্টা করছি। শাক্য কবিতা। চলে গেলে কেন এ প্রশ্ন করা সহজ, থাকলেই হতো এ কথা বলাও সহজ। দূর থেকে তবু কিছুতে যায় না বোঝা, কার বেঁচে থাকা কতখানি ভার বহন। মুখে মৃদু হাসি লেগে থাকে যতদিন, আমরা সকলে ধরে নিই ভালো আছে। ভিতরে ভিতরে আয়ু হয়ে আসে ক্ষীণ, কে আর জীবনে বাঁচার জন্য বাঁচে। ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া লোক, চড়া আলোতেও মন খারাপের ভয়। চশমার নিচে ঢাকা পড়ে যায় চোখ, অবসাদ কোনো কুশল কাব্য নয়। আমরা সকলে বিচার সভার হোতা, আমরা সকলে সব জানি সব কিছু, খালি পাই বোঝে কোথায় পেরেক পোতা। আজও মন তাই মৃত্যুর কাছে নিচু, যে গেছে সে নেই, যারা আছে তারা থাক। মন খুলে দিক জানালার মতো রোজ, সকলে পাঠাক পরস্পরকে ডাক। যে ফেরেনি আমি নিয়েছি তো তার খোঁজ, জাগা যে অশুভ তাই ঘুমে চলে যাও। যারা আছি যেন বেঁধে নিতে পারি সাঁকো, জানি দুষ্কর বলতে চাইছি তাও, বিপদের দিনে বন্ধুকে কাছে রাখো। সত্যি সুন্দর। আজকের দিনে এটা কিন্তু খুব দরকার, কারণ কি সবাই এই অবসাদে ভুগছে, কেউ জীবন থেকেই চলে যাচ্ছে, জীবনকে ছেড়ে দিচ্ছে, মানে সেই নিতে পারছে না ভারটা। ঠিক, আসলে এই বিষয়টাই এমন না, খুব মানে আমরা সবাই বুঝে উঠতে পারি না। আমার পাশের জন যিনি আছেন, যিনি ওই যে বললে যে মুখে হয়তো হাসি আছে কিন্তু ভেতরে কি যন্ত্রণা কে জানে, তার যন্ত্রণাটুকু লাঘব না করতে পারি, তার পাশে থাকাও কতটা থাকতে পারি আমরা, বা হয়তো লক্ষ্যই রাখি না। পূর্বিতা কবিতা শুনলাম। আমি এবারে যাচ্ছি একটা অনুবাদ কবিতা, এটা গত কয়েকদিন আগে করেছি এবং খুব ভালো একখানি কবিতা। লিখেছে রাশিয়ান কবি মায়াকোভস্কি,
তার অনুবাদক সিদ্ধেশ্বর সেন। শোনো, শুনতে পাচ্ছ? শোনো, শুনতে পাচ্ছ? যখন আকাশে একটি একটি করে তারা ফুটে ওঠে, নিশ্চয়ই কেউ না কেউ কোথাও সেই তারাগুলির জন্য অপেক্ষা করে। কেউ যে চায় আরো একটু উজ্জ্বল হয়ে ফুটুক ওই তারা। কেউ যে বলতে চায় মণিখণ্ড ঝিকমিক করছে। যখন মধ্যাহ্নের ধুলোর ঝড়ে দৃষ্টি ঝাপসা হয়ে আসে, যখন ঈশ্বরের কাছে চোখের জল এবং ভয় বড় বেশি দেরি হয়ে গেছে বুঝি, এবং ক্রন্দন দিশেহারা দুহাত বাড়িয়ে চুম্বন করতে চায় সরিয়ে নেয়া তার হাত, গুমড়ে গুমড়ে বলতে চায়, না না, ওই আকাশের তারাগুলো ছাড়া বৃথাই জীবন, বাঁচা অসম্ভব। একটি অন্তত নক্ষত্র চাই, না হলে যতই শান্তিতে থাকো না জীবন, যেন ফিসফিস করে বলে অন্য কাহাকেও, তুমি ভালো আছো, তুমি ভালো আছো। সে কি, ভয় নেই? ভীত নও? সব ঠিকঠাক আছে? তবে শোনো, ওই সব নক্ষত্র উদয় আর উজ্জ্বলতা সব চলে কারো জন্যে, যে চায় কামনা যে করতে পারে মনে, তারই জন্যে, যার নেই অবিশ্বাস যে ওই বাড়িটার মাথায় ঊর্ধ্বাকাশে অন্তত থাকবে একটি তারা, উজ্জ্বলতা। নিশ্চিত সে আছে, নিশ্চিত সে আছে। অসাধারণ, অসাধারণ কবিতা, অসাধারণ, প্রচন্ড গভীর, ভীষণ ভীষণ ভীষণ। সাথে কিন্তু এটাই বলছিলাম যে মানে আমার কিভাবে, হ্যাঁ এটা কি সেটা হচ্ছে মানে হ্যাঁ এর পরে পরেই কবিতা মানে উত্তর হলো আর কি, প্রশ্নের উত্তর লাস্টে, মানে আমি সমাধানটা হয়ে গেল। লাস্টের লাইনগুলো শুনছিলাম, একদম মানে হঠাৎ করে যেন মিলে গেল। একদম একদম দুই কবির কথা। হ্যাঁ 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 ঠিক ঠিক, ভীষণ প্রাসঙ্গিক এখনকার দিনে, ভীষণ প্রাসঙ্গিক, খুব বেশি প্রাসঙ্গিক। আমরা শুনবো শেষ কবিতা। এত সুন্দর এই যোগসূত্রটা করে দেওয়ার জন্য নিউজ ভ্যানগার্ডকে আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখো, এই যে পাশাপাশি বসেছো বলে পড়া হচ্ছে, বা আমরা হয়তো ভাবছি, তুমি ভাবছো কবে দেখা হতো বা পড়া হতো, আমরা কিন্তু মানে নিজেরা যে ঠিক করে এসেছি এটাও নয়, মিলে যাচ্ছে। এই যে হয়তো আমাদের এই যে মনের চিন্তা ভাবনাগুলো হয়তো কোথাও না কোথাও কবিতার সূত্র ধরে আমরা কাছাকাছি। একদম সেই কবিতাই পারে। এবার কি শুনবো? কাগজের নৌকার কথা বলছিলেন তো, আমি হঠাৎ খুঁজে পেলাম আর কি একটা নিজেরই লেখা কাগজের নৌকা, তো ওটাই লাস্ট বলে শোনাচ্ছি। কাগজের নৌকা। পুরনো বাড়িটা আজও মনের মধ্যে অক্ষত। চোখ বন্ধ করলে বড্ড স্পষ্ট দেখতে পাই মায়ের পুজোর ঘর, বাবার পরানো টেবিল, রান্নাঘরের রংচটা দেয়াল, আর আমার নিজের ছোট্ট কুঠুরি। ঘরের সাথে লাগোয়া রেলিং ঘেরা একফালি বারান্দা। মনের মধ্যে উকি দেয় জনাকজোলা শরৎ সন্ধ্যায় শিউলি ফুল ফোটা, আর কুয়াশা মাখা ভোরবেলায় উঠোন ভরা শিউলির মেলা। এখনো তার সুবাস ভেসে বেড়ায় আমার মনের আঙিনায়। শ্রাবণের মেঘগুলো যখন জড়ো হয় আকাশের বুকে, জানালার ফাঁক গলে আসা বিজলির ঝলকে আমি আজও শিউরে উঠি। রিমঝিম বৃষ্টির শব্দ টিনের চালে এখনো শুনতে পাই কান পাতলে। শুধু চোখ খুললেই সবকিছু ঝাপসা হয়ে যায়। নোনা জলের ধারায় পুরনো বাড়িটা স্পষ্ট হয়ে যায়, আর বৃষ্টির জলে ভাসানো রঙিন কাগজের নৌকায় স্মৃতিরা আমায় বহু দূরে ভাসিয়ে নিয়ে যায়। আমরাও ভেসে গেলাম মনে হচ্ছে সেই স্মৃতি নিয়ে, সেই স্মৃতিতে মানে অতীতে চলে গেলাম মনে হচ্ছিল। সত্যি ভীষণ ভালো।
আপনারই লেখা, তাই না? আমারই লেখা। বাহ, সত্যি ভীষণ ভালো। আমরা আজকে তো আর শুনতে পারছি না, পরবর্তী সময়ে আরো কবিতা শুনবো। ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো ভালো কবিতাগুলো, খুব ভালো লাগলো। অলোকেশ দা কি বলেছিল একটু আগে, যে প্রথম দিকে মানে মনে হতো কবিতা কবিতা কিরকম একটা ব্যাপার চ্যাপার, কিন্তু এখন কবিতাগুলো খুব ভালো লাগে। এর মানে কবিতা শুনতে শুনতে অলোকেশ দাও মানে কবিতায় ডুবছে, ভালোবাসতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, লিখতেও শুরু করেছে, হ্যাঁ, তাহলে কোনো একদিন অলোকেশ দার কবিতাও আমরা পড়বো। হ্যাঁ, একদম একদম। না ঠিকই, অলোকেশ দা আমাদের সাথে কি সুন্দর সুর দিচ্ছেন, আমাদের কবিতাকে আরো সুন্দর করছেন। আমি বলেছি কবিতা মানে অনেকগুলি লিখে ফেলেছেন, আরো কয়েকটা লিখবেন, তারপর হয়তো এখানেই বসবেন। বাহ, অবশ্যই, দারুণ। অসংখ্য ধন্যবাদ তোমাকে এবং ম্যাডামকে, সঙ্গে অলোকেশ দাকে, এবং এতক্ষণ ধরে আপনারা যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।